I'm so lonely, broken angel. I'm so lonely, listen to আমার আন্তরিক সাফল্য কামনা করি 2021 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের। ধন্যবাদ জানাই আমার ইউটিউব চ্যানেল সরকারস ক্লাসরুমে জয়েন করার জন্য। তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এসো আমরা প্রথমে একটা ছোট্ট প্রতিজ্ঞা করি যে এবার উচ্চ মাধ্যমিকে ইংরেজিতে প্রশংসা প্রাপ্তি সুলভ রেজাল্ট করব। প্রতিজ্ঞা করি ইংরেজিতে যতটুকু দুর্বলতা আছে সেটি ওভারকাম করব। তাহলে কি এবার বেশি করে পড়তে হবে? ঠিক তা নয়। এবার যেটি করতে হবে, এক, মনে একটা বিশ্বাস আনতে হবে যে হ্যাঁ আমি পারবই। দুই, তারপর একটা কৌশল ভাবতে হবে যে কৌশলে পড়লে ভালো মার্কস পাওয়া যায় এবং ভালো ইংরেজি শেখা যায়, কারণ এবছরই তোমাদের ইংরেজি শেখার শেষ বছর। এবার ভাবছো কৌশলটা পাবে কোথায় বা জানবে কিভাবে? হ্যাঁ, আমি তোমাদের সেই বিশেষ কৌশলটি জানিয়ে দেব। আমার ভিডিওগুলো দেখতে থাকো এবং ট্রিক্সটি ফলো করে পড়া অভ্যাস করো। সেই বিশেষ কৌশলে আমরা আজ শুরু করব আমাদের ইউটিউবের প্রথম গল্প। টেক্সট বুক, তোমাদের ইংরেজি বইয়ের যে টেক্সট বুক তার প্রথম অধ্যায়, দ্য আইজ হ্যাভ ইট। আমরা দেখব এখানে স্টোরিটি কিভাবে পড়ে মনে করব, নতুন ওয়ার্ডগুলো কিভাবে মনে রাখব এবং কিভাবে টেন্স চিনব বা বাংলা মানে করব সহজে এবং অল্প সময়ের মধ্যে কিভাবে আয়ত্ত করব। এই পদ্ধতিতে যদি আমরা স্টোরিটি পড়ি তাহলে শুধু স্টোরিটি সম্পর্কে ভালো ধারণা হবে বা স্টোরিটি ভালো বুঝতে পারবো বা বাংলা মানে গড়গড় করে বলে দিতে পারবো, শুধু তা নয়, এই প্রশ্ন থেকে যে কোনো এমসিকিউ, এসএকিউ, ডিএকিউ বা ডেসক্রিপটিভ টাইপ উত্তরগুলো নিজে নিজে লিখতে পারবো। দরকার শুধু একটু প্র্যাকটিস। এই কৌশলে, যে কৌশল আমি তোমাদের দেখাবো, প্রত্যেকটি প্রোজ পোয়েট্রি এইভাবে অনুশীলন করবে। তারপর শেষ 5 মাস একটু সাজেস্টিভ করে বা বাছাই করে কিছু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পড়বে। তাহলে আমরা এই মে মাস থেকে মার্চ মাসে তোমাদের পরীক্ষা, মে মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত 10 মাস, একে দুটি ভাগে ভাগ করে নিই। 5-5। প্রথম 5 মাস অর্থাৎ মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত এইভাবে অধ্যায়ভিত্তিক বিস্তারিত পড়াশুনো করব। আর শেষের 5 মাস মানে অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আমরা এবছরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির উত্তর প্র্যাকটিস করব এবং বারবার সেগুলো লিখব। তাহলে কিন্তু ইংরেজিতে যেমন শেখাও হয়ে গেল প্রথম 5 মাসে ভালো, এবং বিষয়ভিত্তিক জ্ঞান যথেষ্ট বৃদ্ধি পেল, ইংরেজিতে অনেক সাবলীলতা বৃদ্ধি পেল, এবং পরের 5 মাসের জন্য আমরা পরীক্ষার জন্য প্রস্তুতিও আমাদের দারুণভাবে হয়ে গেল। সো প্রিয় ছাত্রছাত্রীরা, ডোন্ট ওয়েস্ট মোর টাইম, লেটস গেট স্টার্ট টু ডু আওয়ার টুডেজ ওয়ার্ক। তোমরা দেখছো দ্য আইজ হ্যাভ ইট, এই স্টোরিটি রাস্কিন বন্ডের লেখা। আমরা এই স্টোরিটির এখানে কবি পরিচিতা স্টোরি সম্পর্কে একটু বলা আছে, আমরা এটা যাচ্ছি না, আমরা এখান থেকেই শুরু করছি পড়া। এখান থেকে চ্যাপ্টার শুরু। হ্যাঁ, প্রথমেই বলে নিই, এই গল্পটি আমরা যখন পড়ব, লাইন বাই লাইন পড়ব, যখন আমরা পরপর অর্থগুলো করব, এটা বিশেষ কৌশলে, যেটা আমাদের সহজ হবে বলেছিলাম। কিন্তু তার আগে আমাদের একটা কাজ আছে। কাজটি হচ্ছে মানে বই থেকে তোমরা এই পুরো গল্পটার বাংলা মানে একটু করে নিও। যখন বাংলা মানেটা পরিষ্কার করে গল্পটি জানা হয়ে যাবে, তখন গল্পের জানার দিকে তোমাদের আগ্রহ থাকবে না, তখন সেন্টেন্স প্যাটার্ন, সেন্টেন্সের গঠনের দিকে তোমাদের নজরটা থাকবে। আর সেটাই পড়লে আমরা কিন্তু প্রশ্ন উত্তর কিন্তু নিজেরা লেখা আগামী দিন লিখতে পারবো, একটু প্র্যাকটিস করলে কয়েকদিন। দেখো আমি শুরু করছি, কীভাবে আমরা পড়বো। আই হ্যাড দ্য ট্রেন কম্পার্টমেন্ট, আমার ছিল একটি ট্রেনের কামরা, টু মাইসেলফ, একার, আপ টু রোহনা পর্যন্ত, অর্থাৎ রোহনাটা স্টেশন, এই রোহনা পর্যন্ত আমি ট্রেন কামরায় একাই ছিলাম। দেন তারপর এ গার্ল গেট ইন মানে প্রবেশ করা, ওঠা। গেটের 2 নম্বর রূপ আছে, যখনই ভার্বের 2 নম্বর রূপ থাকবে তখনই ল অথবা ত আসবে, বেশিরভাগ ক্ষেত্রে ল, 2-1 জায়গায় ত। তাহলে তারপর একটি মেয়ে উঠলো বা চড়লো, ইন মানে ভেতরে উঠলো, অর্থাৎ ট্রেন কম্পার্টমেন্টে উঠলো। দ্য কাপল মানে স্বামী স্ত্রী একসঙ্গে বোঝানো হয়, দম্পতি। হু স হার অফ ওয়ার প্রবাবলি হার প্যারেন্টস। দেখো মূল সেন্টেন্স কিন্তু এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স।
কমপ্লেক্স সেন্টেন্স মানে কি, দুটো সেন্টেন্স যখন জোড়া লাগানো হয়। দেখো মেন সেন্টেন্স কোনটা, দ্য কাপল ওয়্যার, দম্পতি ছিল, প্রবাবলি সম্ভবত হার প্যারেন্টস, তার পিতামাতা, এটা মেন সেন্টেন্স। আর একটা সেন্টেন্স জোড়া লাগানো হয়েছে এই কাপলের বর্ণনা করার জন্য। কাপল, কোন কাপল? হু স হার অফ, যারা তাকে বিদায় জানাতে এসেছিল। সি আপ মানে বিদায় জানানো, তাহলে সি আপের 2 নম্বর রূপ স আপ, যারা এসেছিল তাকে বিদায় জানাতে। দ্য কাপল, সেই দম্পতি যারা বিদায় জানাতে এসেছিল, ছিল সম্ভবত তার পিতামাতা। দে সিমড, তাদের মনে হলো, ভেরি অ্যাংসাস, খুবই উদ্বিগ্ন। সিম মানে মনে হওয়া, তাহলে 2 নম্বরে আছে সিমড, তাদের মনে হলো খুবই উদ্বিগ্ন বা খুবই চিন্তিত। অ্যাবাউট হার কমফোর্ট, তার স্বাচ্ছন্দ্যের ব্যাপারে, তার স্বাচ্ছন্দ্য সম্বন্ধে, অ্যাবাউট মানে সম্বন্ধে বা ব্যাপারে, তার স্বাচ্ছন্দ্যের ব্যাপারে তারা ছিল খুবই চিন্তিত বা উদ্বিগ্ন। অ্যান্ড দ্য ওমেন গেভ দ্য গার্ল, এবং মহিলাটি দিল, গিভ মানে দেওয়া, তাহলে গেভ দিল, দ্য গার্ল মেয়েটিকে ডিটেইল ইনস্ট্রাকশান, সম্পূর্ণ তথ্য। অ্যাজ টু হোয়ার টু কিপ, কিপ মানে রাখা, কোথায় রাখতে হবে। অ্যাজ টু হোয়ার, হোয়ার মানে কোথায়, টু কিপ হার থিংস, তার জিনিস কোথায় রাখতে হবে। হোয়েন নট টু লিন আউট, লিন আউট মানে বাইরে ঝোঁকা, কখন ঝুঁকবে না, অফ উইন্ডোজ, জানালা দিয়ে কখন ঝুঁকবে না। অ্যান্ড হাউ টু অ্যাভয়েড, এবং কীভাবে এড়িয়ে চলবে, হাউ মানে কীভাবে, হাউ টু অ্যাভয়েড, কীভাবে এড়িয়ে চলবে, স্পিকিং কথা বলা থেকে, টু স্ট্রেঞ্জার্স আগন্তুকদের, অপরিচিতদের সাথে কথা বলতে কীভাবে এড়িয়ে চলবে, কীভাবে কখন জানালার বাইরে ঝুঁকবে না, আর কোথায় জিনিসপত্র রাখবে, কীভাবে রাখবে, এই সব নিয়ে তার পিতামাতা, সম্ভবত তাদের, লেখকের মতে সম্ভবত তাদের পিতামাতা তাকে ডিটেল ইনস্ট্রাকশন দিল। সেকেন্ড প্যারা, দে কল্ড, তারা জানালো, দেয়ার তাদেরকে, তারা জানালো তাদেরকে গুড বাইজ। দে কল্ড দেয়ার গুড বাইজ, তারা তাদের গুড বাই, তাদের বিদায় জানালো, তারা জানালো তাদের বিদায়। অ্যান্ড দ্য ট্রেন পুল আউট, এবং ট্রেন ছেড়ে চলে গেল অফ দ্য স্টেশন, স্টেশন থেকে এগিয়ে গেল। দ্য পুল আউট মানে এবার আস্তে আস্তে ট্রেনটি এগিয়ে গেল স্টেশনে। অ্যাজ আই ওয়াজ টোটালি ব্লাইন্ড, যেহেতু আই ওয়াজ আমি ছিলাম সম্পূর্ণ অন্ধ। অ্যাজ মানে যেহেতু, আই ওয়াজ আমি ছিলাম সম্পূর্ণ অন্ধ, টোটালি ব্লাইন্ড। অ্যাট দ্য টাইম সেই সময়, মাই আইজ সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস, আমার চোখ মাই আই সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস, শুধুমাত্র আলো এবং অন্ধকারের একটু সংবেদনশীল ছিল, সেন্সিটিভ। আই ওয়াজ আনাবল, আমি ছিলাম অক্ষম। আই ওয়াজ আনাবল, আমি ছিলাম অক্ষম। টু টেল, টেল মানে বলতে, কোনো ভার্বের আগে টু বসলে তাকে আমরা বলি ইনফিনিটিভ, ইতে মাখানো হয়। টেল মানে বলা, টু টেল মানে বলতে। আমি ছিলাম, এটা সাবজেক্ট ভার্ব হয়ে গেল। আনাবল অক্ষম, আমি ছিলাম অক্ষম। টু টেল বলতে, হোয়াট দ্য গার্ল লুকড লাইক, কেমন ছিল মেয়েটি দেখতে। বাট কিন্তু, আই নিউ, নো মানে জানা, আই নিউ তাহলে আমি জানলাম বা জানতাম, বলেছিলাম ভার্ব 2 নম্বর হলে ল বা ত আসবে। এখানে দেখো তটাই খাটছে, আই নিউ আমি জানতাম, বাট আই নিউ আমি জানতাম, সি ওর, ও সরি এখানে জানতাম না, জানলামই আসছে, আমি জানলাম, সি ওর সে পরেছিল, স্লিপার্স চটি জুতো। ফ্রম দ্য ওয়ে পথ থেকে, ওয়ে মানে পথ, পথ থেকে। দে স্ল্যাপড এগেনস্ট হার হিল, তার গোড়ালির সঙ্গে, এগেনস্ট হার হিল গোড়ালির বিরুদ্ধে আর কি, তার মানে গোড়ালির বিপরীতে। স্ল্যাপড অর্থাৎ বাড়ি খাচ্ছিল, চটপট করে বাড়ি খায় না, সেই বাড়ি খাচ্ছিল। অর্থাৎ আমি জানলাম সি ওর স্লিপার্স, আই ওয়াজ আনেবল আমি অক্ষম ছিলাম, টু টেল বলতে কেমন ছিল মেয়েটি দেখতে, কিন্তু আমি জানলাম সে স্লিপার্স পরেছিল। ফ্রম দ্য ওয়ে দে স্লেপ্ট অ্যাগেন্স্ট তার হিলস, কীভাবে বুঝলাম স্লিপার্স পরেছিল, যেহেতু হাঁটার সময় তার সেই চটি জুতো তার হিলে বাড়ি খাওয়ার একটা শব্দ আমি শুনতে পেয়েছিলাম। থার্ড প্যারা দেখো, আই উড টেক মি সাম টাইম টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস। আই উড টেক মি সাম টাইম টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস, আমার একটু সময় লাগবে। আই উড টেক মি সাম টাইম, আমার একটু সময় লাগবে। টু ডিসকভার আবিষ্কার করতে বা জানতে, বুঝতে, সামথিং সামান্য কিছু হলেও, অ্যাবাউট হার লুকস তাকে কেমন দেখতে এটা জানতে আমার একটু সময় লাগবে। যেহেতু লেখক কিন্তু এখানে অন্ধ এবং মেয়েটিও কিন্তু অন্ধ, তোমরা বাংলা গল্পটা পড়ে নিয়েছো, দুজনেই অন্ধ, তাই বলছি যেহেতু আমি অন্ধ, কেমন দেখতে একটু বুঝতে, তার অন্য সেই চোখ ছাড়া অন্য যে ইন্দ্রিয়গুলো আছে সেগুলোর সাহায্যে অনুমান কিন্তু কিছুটা করতে পারবেন।
এমনটি ভাবছেন লেখক। তাই বলছেন আমার একটু সময় লাগবে তার সম্পর্কে সে কেমন দেখতে জানতে। অ্যান্ড পারহেপস এবং সম্ভবত আই নেভার উড, আমি নাও পারতে পারি, সম্ভবত আমি নাও পারতে পারি যে কেমন দেখতে এটা বুঝতে আমি নাও পারতে পারি। সবসময় যে সম্ভব এমন কোনো কথা নেই। একটা পরিস্থিতি ঘটনা প্রবাহে কথাবার্তার মধ্যে দিয়ে কিছুটা অনুভব করা যায়। এমন কথাবার্তা এমনভাবে যদি না হয়, এমনভাবে যদি তার সঙ্গে তাদের সম্পর্ক তৈরি না হয়, তখন বোঝাটাও একটু কঠিনও হয়ে যায়। তাই বলছেন আমার একটু সময় লাগতে পারে, আবার আমি নাও পারতে পারি। বাট আই লাইক দ্য সাউন্ড অফ হার ভয়েস, কিন্তু তার গলার শব্দ আমার খুব ভালো লেগেছে। আমি পছন্দ করেছিলাম, লাইক মানে পছন্দ করা, আমি পছন্দ করেছিলাম দ্য সাউন্ড অফ হার ভয়েস, তার গলার শব্দ। অ্যান্ড ইভেন এবং এমনকি দ্য সাউন্ড অফ হার স্লিপার্স, তার যে স্লিপার্সের যে চটি জুতো যে স্ল্যাপড যেটা বাড়ি খাওয়া যে শব্দ, সেটাও আমার পছন্দ হয়েছিল। অর্থাৎ লেখকের এখানে দুটোই পছন্দ হয়েছে, তার গলার শব্দটি পছন্দ হয়েছিল এবং তার চটি জুতোর যে শব্দ সেটাও তার পছন্দ হয়েছিল। পরে বলছি আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেরা, এই শুরু হলো কথোপকথন। প্রথম প্যারায় তাহলে আমরা দেখলাম মেয়েটি গাড়িতে আসলো, লেখক সেই পর্যন্ত ছিলেন রোহনা স্টেশন পর্যন্ত, সেখানে মেয়েটি আসলো, তার বাবা মা সম্ভবত বাবা মা তাকে কিছু নির্দেশ দিলেন কীভাবে যাবে সে, সে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে কী কী সেগুলো বললেন। তারপরে আমরা দেখলাম লেখক বলছেন যে ট্রেনটি ছেড়ে দিল, কিন্তু আমি শুধু আলো এবং অন্ধকারের একটু অনুভব ছিলাম, তাছাড়া আমি অন্ধ ছিলাম, টোটালি ব্লাইন্ড ছিলাম, সেখানে জানালো। এবং সে বলল মেয়েটি কেমন দেখতে আমার হয়তো একটু সময় লাগবে, আবার আমি নাও পারতে পারি, কিন্তু তার চটি জুতোর শব্দ এবং তার গলার শব্দ আমার ভালো লেগেছে। এখানে তিনি জানালেন এই প্যারায়, থার্ড প্যারায়। এবার তার কথোপকথন শুরু হলো, কনভারসেশন শুরু হলো। আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেরা, আপনি কি পুরো দেরা পর্যন্ত যাবেন? আর ইউ গোয়িং, আপনি কি দেরা পর্যন্ত যাবেন? আই আস্কড, আমি জিজ্ঞাসা করলাম। লেখক বলছেন আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন এ ডার্ক কর্নার, আবার লেখক বলছেন আমি অবশ্যই বসেছিলাম একটি ইন এ ডার্ক কর্নার, একটা অন্ধকার কোনায়। বিকজ, কারণ মাই ভয়েস স্টার্টলড হার, আমার গলার শব্দে সে চমকে গেল। মাই ভয়েস স্টার্টলড হার, আমার গলার শব্দে তাকে চমকে দিল, আমার গলার শব্দ তাকে চমকে দিল। সি গেভ এ লিটিল এক্সক্লামেশন, সে একটু, ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখলাম যে লেখক বলছেন আমি একটা অন্ধকার কোনায় বসেছিলাম, কারণ আমি বুঝলাম মেয়েটি হঠাৎ চমকে গেল আমার গলার শব্দ শুনে, এবং সে একটা আস্তে আস্তে লিটিল এক্সক্লামেশন দিল, অর্থাৎ একটা বিস্ময় প্রকাশ করলো, অবাক হলো আর কি, বিস্ময় প্রকাশ করলো, এবং আমাকে বললো আই ডিড নট নো এনিওয়ান ইজ ওয়াজ হিয়ার, আমি জানতাম না এখানে কেউ বসে আছে। তাহলে লেখকের প্রথম কথা আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেরা, আর মেয়েটির প্রথম কথা তারপরেই আই ডিড নট নো এনিওয়ান ইজ ওয়াজ হিয়ার। ক্লিয়ার? শর্ট কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু এগুলো এমসিকিউর ক্ষেত্রে কিন্তু জানার দরকার হয়, এইভাবে একদম গুছিয়ে গুছিয়ে পড়তে হবে। ওয়েল, ঠিক আছে, ওয়েল, ঠিক আছে। ইট অফেন হ্যাপেন্স, এটা প্রায়ই ঘটে থাকে, দেখো হ্যাপেন্স এক নম্বরে আছে, ঘটলো না, ঘটে থাকে, এটা প্রায়ই ঘটে থাকে, অফেন মানে প্রায়ই। দ্যাট জি পিপল উইথ গুড আইসাইট, ভালো দৃষ্টিসম্পন্ন মানুষ, মানুষ উইথ গুড আইসাইট, যাদের ভালো দৃষ্টিশক্তি আছে, ফেল, ব্যর্থ হয়, টু সি, দেখতে, সি মানে দেখা, টু সি মানে দেখতে, হোয়াট ইজ রাইট, কি ঠিক আছে, ইন ফ্রন্ট অফ দেম, তাদের সামনে যা যা ঠিক সব কিছু দেখতে অনেক সময় তারা ব্যর্থ হয়। দে হ্যাভ টু মাচ টু টেক ইন, আই সাপোজ, আমার মনে হয়, হোয়ার এজ পিপল হু ক্যান নট সি অর সি ভেরি লিটিল, যারা দেখতে পায় না বা খুব অল্প দেখে, হ্যাভ টু টেক ইন অনলি দ্য এসেন্সিয়ালস, অর্থাৎ তাদের সামনে দে হ্যাভ টু মাচ টু টেক ইন, তাদের সামনে অনেক কিছু দেখার থাকে, কিন্তু তারা সেইভাবে দেখতে পায় না। অর্থাৎ তাদের সামনে ঘটলেও যারা ভালো দৃষ্টিশক্তি ব্যক্তি আছে তারাও অনেক সময় সবসময় তাদের সামনে তাদের অনেক কিছু দেখার থাকলেও সব কিছু দেখতে পায় না। কিন্তু হোয়ার এজ দ্য পিপল হু ক্যানট সি, কিন্তু যারা দেখতে পায় না বা খুব অল্প দেখে, হ্যাভ টু টেক ইন অনলি দ্য এসেন্সিয়াস, তারা শুধু প্রয়োজন জিনিসগুলো দেখে, অর্থাৎ তারা সামনে যেটুকু প্রয়োজন ঠিক তারা সেইটুকুই কিন্তু দেখে। হোয়াট এভার রেজিস্টার্স মোস্ট টেলিংলি অন দেয়ার রিমেনিং সেন্সেস, হোয়াট এভার যাই হোক, রেজিস্টার্স অর্থাৎ নথিভুক্ত করে, রেজিস্টার্স মানে হচ্ছে আমরা দেখব এখানে নথিভুক্ত করে, মোস্ট টেলিংলি অন দেয়ার রিমেনিং সেন্সেস, মোস্ট টেলিংলি খুব তাৎপর্যপূর্ণভাবে অন দেয়ার রিমেনিং সেন্সেস, অর্থাৎ তাদের যে চোখটা অন্ধ হলে কী হবে, বাকি যে ইন্দ্রিয়গুলো আছে সেই ইন্দ্রিয়গুলোর সাহায্যে করে তারা তাৎপর্যপূর্ণভাবে সেগুলোকে রেজিস্টার করে, অর্থাৎ নথিভুক্ত করে বা বিষয়টাকে গভীরে নিয়ে জানার চেষ্টা করে, বুঝে নেয় আর কি। প্রথম যে প্যারাটা আমরা পড়েছি এই প্যারাটার মধ্যে কী কী এমসিকিউ থাকতে পারে দেখো। প্রথমে আসবে দ্য শর্ট স্টোরি দ্য আইজ হ্যাভ ইট ইজ রিটেন বাই, কে লিখেছেন, রিটেন বাই কার দ্বারা লেখা হয়েছে, রাস্কিন বন্ড, ল্যাংস্টন হাজেস আর খুশবন্ত সিং আর লিও টলস্টয়। আমরা কিন্তু দেখলাম রাস্কিন বন্ড, এটা আমরা জানি। 2 নম্বরে দ্য ন্যারেটার অফ দ্য আইজ হ্যাভ ইট ওয়াজ, ন্যারেটার মানে বর্ণনাকারী মানে লেখক, অফ দ্য আইজ হ্যাভ ইট এই
অধ্যায়ের বর্ণনাকারী ওয়াজ ছিলেন অ্যালোন, একা, ইন দ্য ট্রেন কম্পার্টমেন্ট, ট্রেন কম্পার্টমেন্টে একা ছিলেন আপ টু। দেখো এখানে আমরা অ্যালোন শব্দটা বসিয়েছি, বইতে কিন্তু আছে এখানে মাইসেলফ। যখনই আমি এটা পড়বো এখানে আমি জেনে নেবো যে আমি ছিলাম ট্রেন কম্পার্টমেন্টে একা, তখনই কিন্তু আমি অ্যালোন সম্পর্কে আমার ধারণা তৈরি হয়ে যাবে। আপ টু রোহনা, রোহনা পর্যন্ত। তাহলে কোন পর্যন্ত হবে এটা অ্যালোন ইন দ্য ট্রেন কম্পার্টমেন্ট? আপ টু মানে পর্যন্ত। এই দেখো রোহনা। 3, দ্য গার্লস প্যারেন্টস সিমড, গার্লসের পিতামাতা সিমড মনে হচ্ছিল ভেরি অ্যাংসাস, খুবই উদ্বিগ্ন, অ্যাবাউট হার কি হেলথ, আইজ, কমফোর্ট, জার্নি, আমরা জানি তার কমফোর্ট সম্পর্কে, স্বাচ্ছন্দ্য সম্পর্কে। দেখো দ্য কাপল হু কেম টু সি দ্য গার্ল অফ, সেই দম্পতি যারা এসেছিল তাকে বিদায় জানাতে, ওয়ার ছিল সরি অ্যাবাউট হার জার্নি, তার জার্নির ব্যাপারে দুঃখিত, ওরিড অ্যাবাউট হার কমফোর্ট, তার কমফোর্ট স্বাচ্ছন্দ্যের ব্যাপারে খুব উদ্বিগ্ন, অ্যাংরি অ্যাট হার কন্ডাক্ট, তার আচরণে ক্ষুব্ধ, আর ডিসঅ্যাপয়েন্টেড অ্যাট হার বিজনেস, তার বিজনেস কাজ সম্পর্কে হতাশাগ্রস্ত। কোনটি? ওরিড উদ্বিগ্ন ছিল, অ্যাবাউট হার কমফোর্ট। তাহলে ওরিড মানেটা যদি না জানো এটা জেনে নেওয়ার চেষ্টা করবে, যে মানেগুলো নতুন শব্দ প্রত্যেকটি কিন্তু মানে জেনে নেওয়ার চেষ্টা করবে, ওরিড অ্যাবাউট হার কমফোর্ট। ঠিক আছে, তারপর দেখো এখন ওখানে কিন্তু ছিল অ্যাংসাস, বইতে ছিল অ্যাংসাস। দেখো আমরা সমস্যাটা কোথায় হয়, দে সিমড ভেরি অ্যাংসাস অ্যাবাউট হার কমফোর্ট রয়েছে। এই উত্তর প্রশ্ন যখন তৈরি হবে এই অ্যাংসাস ওয়ার্ডটাকে পাল্টে দেবে। তাহলে কি অ্যাংসাস মানে উদ্বিগ্ন, তোমাকে জানতে হবে ওরিড মানে উদ্বিগ্ন। তখন তুমি পড়বে তখন কি করবে, প্রতিটা ওয়ার্ড, অজানা ওয়ার্ডগুলো যখন লিখবে একটা খাতায়, লিখে সেগুলো সম্পর্কে একটা সহজ ওয়ার্ড, অ্যাংসাস মানে উদ্বিগ্ন, এর সহজ ওয়ার্ড কী আছে সেটা কিন্তু জেনে রাখবে। অর্থাৎ ইতিপূর্বে যেগুলো জানা ছিল তোমার ওরিড, এটা লিখে রাখবে। তাহলে কী হবে, ইংরেজির এই যে নতুন শব্দগুলোর যে সম্পর্কে যদি আরেকটা করে নিয়ারেস্ট মিনিং যদি তুমি পাশে রেখে রাখো, সেই শব্দগুলো দিয়ে যখন প্রশ্ন হবে তখন কিন্তু তোমার কাছে প্রশ্নটা বুঝতে সুবিধা হবে। দেখো আমাদের প্রথম প্যারার এই 4টে এমসিকিউ আমাদের কিন্তু হয়ে গেল। দ্বিতীয় প্যারায় আমাদের এই অংশটুকু আবার দেখে নেবে তার এমসিকিউ কী আছে। দেখো দ্য ন্যারেটার্স আইজ ওয়ার সেন্সিটিভ, বর্ণনাকারীর চোখ ছিল সংবেদনশীল, অনলি টু লাইট, শুধু আলোয়, টু লাইট অ্যান্ড ডার্কনেস, আলো এবং অন্ধকারে, অনলি টু ডার্কনেস, শুধু অন্ধকারে, নাইদার লাইট নর ডার্কনেস, মানে অন্ধকারেও না আলোতেও না, কোনটা? টু লাইট অ্যান্ড ডার্কনেস, এইটা। দেখো ছয়, দ্য ন্যারেটার ওয়াজ আনএবল, বর্ণনাকারী ছিলেন অক্ষম, টু টেল, বলতে, বর্ণনাকারী ছিলেন অক্ষম বলতে, কি বলতে অক্ষম ছিলেন? হাউ দ্য গার্ল লুক লাইট, কীভাবে মেয়েটি কেমন দেখতে, হোয়ার হি ওয়াজ গোয়িং, কোথায় সে যাচ্ছে, হু ওয়াজ হিজ কম্পেনিয়ন, কারা তার সঙ্গী আছে, হোয়াট স্ল্যাপড এগেনস্ট হার হিলস, তার গোড়ালিতে কী চটপট করে শব্দ হয়েছিল, কোনটি? দেখো হাউ দ্য গার্ল লুক লাইট, তিনি অক্ষম ছিলেন মেয়েটি কেমন দেখতে। আমাদের প্যারা 2তে আরেকটা কোশ্চেন আছে, দ্য ন্যারেটার কেম টু নো, বর্ণনাকারী জানতে পারলেন, টু নো জানতে পারলেন, মানে দেখো কেম মানে আসা, কাম মানে আসা, তাহলে কেম, বর্ণনাকারী এলেন, টু নো জানতে, তার মানে জানতে পারলেন। দ্যাট যে দ্য গার্ল ওয়্যার স্লিপার্স, মেয়েটি স্লিপার্স পরেছিল, কীভাবে জানলেন? বাই ইউজিং হিজ স্পেকটাকলস, তার চশমা ব্যবহার করে, বাই লিসনিং টু দ্য স্ল্যাপ অফ হার স্লিপার্স এগেনস্ট হার হিলস, শুনে, লিসনিং মানে শুনে জানতে পারলেন, বাই লুকিং ডাউনওয়ার্ড, নিচের দিকে তাকিয়ে, না বাই নোটিসড ইট কেয়ারফুলি, না খুব কেয়ারফুলি যত্ন সহকারে লক্ষ্য করে, কোনটি? এইটা, বাই লিসনিং টু দ্য স্ল্যাপ অফ হার স্লিপার্স এগেনস্ট হার হিলস, এটা। প্যারা যে 3 আছে এই 3 প্যারার এমসিকিউ কী আছে দেখো, এইটা একটি আছে, মিটিং দ্য গার্ল, মেয়েটির সঙ্গে সাক্ষাৎ করে, অ্যাট দ্য ট্রেনে, দ্য ন্যারেটার লাভড, লেখক বর্ণনাকারী ভালোবেসেছিলেন, হার ভয়েস, তার শব্দ, দ্য সাউন্ড অফ হার স্লিপার্সের শব্দ, দ্য সাউন্ড অফ হার লাফিং, তার হাসার শব্দ, দ্য সাউন্ড অফ হার ওয়াকিং, তার হাঁটার শব্দ। মিটিং দ্য গার্ল অ্যাট দ্য ট্রেন, দ্য ন্যারেটার লাভড, ভালোবেসেছিলেন কোনটা? প্রথমে হার ভয়েস, এটা কিন্তু আমরা আগে লিখব। অনেক সময় কিন্তু গল্প যারা অল্প করে পড়েছে তাদের কিন্তু মনে হতে পারে এইটা দ্য সাউন্ড অফ হার স্লিপার্স, এটার দিকে কিন্তু আমাদের মনটা বেশি মনে থাকে, কিন্তু প্রথমে কিন্তু তার গলার শব্দ আগে ভালোবেসেছেন, তারপর কিন্তু স্লিপার্স। এটা যদি দুটোই থাকে সেক্ষেত্রে এটা লিখতে হবে, আর যদি একটি থাকে তাহলে একটি লিখতে হবে। প্যারা 5, দ্য ন্যারেটার্স ভয়েস, বর্ণনাকারীর গলার শব্দ, ওরিড দ্য গার্ল, মেয়েটিকে উদ্বিগ্ন করলো, স্কেয়ার্ড দ্য গার্ল, স্কেয়ার মানে ভয় পাওয়া, দেখো ফ্রাইটেন্ড মানে এটা জেনে রাখবে, ফ্রাইটেন্ড দিতে পারে, স্কেয়ার্ড দ্য গার্ল বা ফ্রাইটেন্ড দ্য গার্ল, ভীত হয়ে গেল, মেয়েটিকে ভীত করলো, ডিসপ্লিজড দ্য গার্ল, প্লিজড মানে আনন্দ দেওয়া, ডিসপ্লিজড মানে দুঃখ দেওয়া, তিনি দুঃখ পেলেন, আর স্টার্টলড দ্য গার্ল, আমরা এই টেক্সট বুকে এই ওয়ার্ডটা পেয়েছি, স্টার্টলড দ্য গার্ল, চমকে গেল, মেয়েটিকে চমকে দিলেন, কোনটা? আমরা জানি চমকে, তার গলার শব্দ মেয়েটিকে চমকে গেল, তাহলে স্টার্টলড দ্য গার্ল।
এবার 6 নম্বর প্যারায় আমরা আসবো, সেই 6 নম্বর প্যারা শুরু করছি। দেখো, অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটার, বর্ণনাকারীর মতে বা লেখকের মতে, পিপল উইথ গুড আইসাইট, ভালো দৃষ্টি সম্পন্ন ব্যক্তি মানুষরা, অফেন প্রায় ফেল, ব্যর্থ হয়, টু সি, দেখতে, থিংস, জিনিসপত্রগুলো, ইন ফ্রন্ট অফ দেম, তাদের সামনে জিনিসপত্রগুলো তারা দেখতে ব্যর্থ হয়। বিকজ, কারণ, দে ডোন্ট টেক কেয়ার অ্যাবাউট এনিবডি এলস, দে ডোন্ট টেক কেয়ার অ্যাবাউট এনিবডি এলস, তারা কি কোনো কিছু নেয় না, অ্যাবাউট এনিবডি এলস, যে কোনো মানুষ সম্পর্কে সব কিছু নিতে চায় না, মানে যত্নবান হয় না। দে অ্যাকচুয়ালি ক্যান নট সি, তারা প্রকৃতপক্ষে দেখতে পায় না। দে হ্যাভ টু মাচ টু টেক ইন, তাদের অনেক বেশি দেখার আছে। দে অ্যাভয়েড পিপল ইন ফ্রন্ট অফ দেম, তারা তাদের চোখের সামনে মানুষকে অ্যাভয়েড করে কেন? তোমরা উত্তরটা করার চেষ্টা করবে। এই 6টা প্যারা থেকে আমরা কিন্তু কোশ্চেনগুলো শেষ করলাম। তাহলে 6টা প্যারারই এমসিকিউ, এই টোটাল এমসিকিউ এসএকিউ। ফার্স্ট প্যারা থেকে আমি 1, 2, 3, 4টে এসএকিউ, এই যে ফার্স্ট এইটুকু প্যারা থেকে 4টে এমসিকিউ আছে, মানে এর থেকে বেশি আর নেই, সবগুলোই আমি দিয়ে দিয়েছি। সেই সবগুলো আমরা আলোচনা করবো, যাতে আমরা ইংলিশ শিখবো, নিজেরা লেখা শিখবো। দেখো, অ্যাট হুইচ স্টেশন, তোমরা কিন্তু মুখস্থ করবে না, এগুলো পড়ে পড়ে নিজেরা উত্তর লেখার চেষ্টা করবে বারবার। অ্যাট হুইচ স্টেশন, কোন স্টেশন, ডিড দ্য ব্লাইন্ড গার্ল গেট ইনটু প্রবেশ করেছিল দ্য ট্রেন, কোন স্টেশনে মেয়েটি প্রবেশ করেছিল? লেখক প্রথমেই বলেছেন আমি রোহানা পর্যন্ত একা ছিলাম, তারপর একটি মেয়ে উঠলো, তার মানে কি মেয়েটি কোন স্টেশনে উঠলো? রোহানা। তাহলে আমরা কীভাবে লিখবো? দেখো, এখানে লিখবো দ্য ব্লাইন্ড গার্ল, কোথার ব্লাইন্ড গার্ল না, চ্যাপ্টারের নাম দেবো ইন দ্য আইজ হ্যাভ ইট গল্পে, ইন দ্য স্টোরি, আইজ হ্যাভ ইটও দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে ইন, অর্থাৎ আইজ হ্যাভ ইট গল্পে, আইজ হ্যাভ ইট তে মেয়েটি ব্লাইন্ড গার্ল, কোথায় ব্লাইন্ড গার্ল? দ্য ব্লাইন্ড গার্ল ব্রডেড দ্য ট্রেন, ট্রেনে উঠেছিল, ব্রডেড দ্য ট্রেন, তুমি এখানে লিখতে পারো গট ইনটু। কোশ্চেনে যেটা আছে সেটা কিন্তু ডিড দেওয়া আছে, এটা 1 নম্বরে করা আছে কোশ্চেনে। তুমি যেই পাস্ট টেন্সে লিখবে প্রশ্নবোধক বাক্য করার সময় হেল্পিং ভার্ব সামনে আসে, আর যেহেতু গট ইনটুর হেল্পিং ভার্ব নেই, তাই ডিডকে বাইরে থেকে নিয়ে আসা হয় ডিড, আর তখন গট ইনটুটা গেট ইনটু হয়ে যায়। যখনই উত্তর লিখবে দেখবে ডিড থাকবে প্রশ্নে, যে প্রশ্নে উত্তর যখনই লিখবে ভার্বকে 2 নম্বরে করবে। তাহলে কী লিখলাম? দ্য ব্লাইন্ড গার্ল ব্রডেড বা গট ইনটু। তুমি যদি এই ওয়ার্ডটা মনে রাখতে পারো ভালো, না মনে রাখতে পারলো তুমি গেট ইনটুকে করবে গট ইনটু দ্য ট্রেন ফ্রম রোহানা স্টেশনে। ঠিক আছে, তাহলে কী লিখলাম? দ্য ব্লাইন্ড গার্ল ইন দ্য আইজ হ্যাভ ইটের ব্লাইন্ড গার্ল, অন্ধ মেয়েটি, গট ইনটু উঠেছিল দ্য ট্রেনে ফ্রম দ্য রোহানা স্টেশন থেকে। 2 নম্বর, হু ট্রাভেলড, কে ভ্রমণ করছিল? উইথ দ্য ন্যারেটারের সঙ্গে, আপ টু রোহানা পর্যন্ত কে ছিল রোহানা পর্যন্ত? কেউ ছিল না, লেখক বলছে আমি একা ছিলাম। দ্য ন্যারেটার ট্রাভেলড আপ টু রোহানা অ্যালোন, যেখানে তিনি দিয়েছেন মাইসেলফ বলে দিয়েছেন, টু মাইসেলফ। তাহলে দ্য ন্যারেটার ট্রাভেলড আপ টু রোহানা অ্যালোন, মেয়েটি, এই লেখক রোহানা পর্যন্ত ট্রাভেল করছিলেন একা। হোয়াই ডিড দ্য ন্যারেটার, কেন, হোয়াই মানে কেন লেখক কনসিডার বিবেচনা করেছিলেন, ডিড আছে তাহলে এটা 2 নম্বর ধরে নিতে হবে। হোয়াই ডিড দ্য ন্যারেটার কনসিডার, কেন লেখক বিবেচনা করেছিলেন দ্য কাপল দম্পতিকে, হু কেম টু সি, যারা তাদেরকে দেখতে এসেছিল, দ্য গার্ল মেয়েটিকে, টু বি হার প্যারেন্টস, যারা মেয়েটিকে কাছে এসেছিল তারা প্যারেন্টস ছিল। এটা লেখক কিভাবে বিবেচনা করলেন? দেখো, লেখক বিবেচনা করলেন কীভাবে, যেহেতু তারা তার স্বাচ্ছন্দ্যের ব্যাপারে অনেক বেশি উদ্বিগ্ন ছিল, ওই লেখাটা লিখতে হবে। তাহলে এখান থেকে লিখবো দ্য ন্যারেটার ফেল্ড, অনুভব করেছিল, ফিল থেকে ফেল্ড, অনুভব করেছিল, বা কনসিডার্ড লিখলেও হবে, কোনো অসুবিধা নেই, কনসিডারটাও লিখতে পারো এখানে। দ্য ন্যারেটার কনসিডার্ড বা ফেল্ড দ্যাট যে নান বাট প্যারেন্টস কুড বি সো অ্যাংসিয়াস, প্যারেন্টস ছাড়া অন্যরা কেউ এত অ্যাংসাস, এত উদ্বিগ্ন হয় না, অ্যাবাউট দ্য সেফটি অ্যান্ড কমফোর্ট অফ দ্য গার্ল, মেয়েটির নিরাপত্তার ব্যাপারে আর স্বাচ্ছন্দ্যের ব্যাপারে পিতামাতা ছাড়া অন্য কেউ এত উদ্বিগ্ন হয় না। নান বাট প্যারেন্টস ছাড়া অন্য কেউ না, কুড বি সো অ্যাংসাস হতে পারতো, এত বেশি উদ্বিগ্নতা, অ্যান্ড সেফটি, অ্যাবাউট দ্য সেফটি নিরাপত্তা সম্পর্কে, অ্যান্ড কমফোর্ট স্বাচ্ছন্দ্য সম্পর্কে অফ দ্য গার্ল মেয়েটির। হোয়াট মেজর ইনস্ট্রাকশনস, কি গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন তথ্য, ডিড দ্য প্যারেন্টস লিভ ফর দ্য গার্ল, কি গুরুত্বপূর্ণ তথ্য মেয়েটি সম্পর্কে ছেড়ে গিয়েছিল প্যারেন্টস, তার পিতামাতা, লিভ মানে ছেড়ে যাওয়া, কি গুরুত্বপূর্ণ তথ্য ছেড়ে গিয়েছিল, কি গুরুত্বপূর্ণ তথ্য? দ্য সাপোজড প্যারেন্টস মানে কি,
ধরে নেওয়া হয়েছে বাবা মা কিন্তু এখানে গল্পে বলা নেই, লেখক ধরে নিয়েছেন। তাই দ্য সাপোজড প্যারেন্টস অফ দ্য গার্ল, মেয়েটির, ইনস্ট্রাক্টেড হার, তাকে ইনস্ট্রাকশন দিয়েছিল অর্থাৎ নির্দেশ দিয়েছিল তাকে নট টু স্ট্রাইক আপ এ কনভারসেশন, গল্প না করতে উইথ স্ট্রেঞ্জার্স, আগন্তুকদের সঙ্গে, অ্যান্ড টু লিন আউটসাইড দ্য উইন্ডো, এবং জানালায় হেলান দিতে, জানালায় উকি মারতে বা হেলান দিতে, উকি মারতে, ঝুলতে, এবং আগন্তুকদের সঙ্গে কথা বলার ব্যাপারে যে স্ট্রাইক তিনি দিয়েছিলেন, নিষেধাজ্ঞা জারি করেছিলেন, সেই ইনস্ট্রাকশনটা দিয়েছিলেন। তোমরা আমি যেগুলো লিখছি এইভাবেই লিখতে হবে এমন কোনো মানে নেই। তোমরা বই থেকে সহজ করে বই ধরে ধরে লেখার অভ্যাস করতে পারো, যত সহজে যেভাবে লিখতে পারো সেটাই কিন্তু তুমি ফুল নাম্বার পাবে। এবার প্যারা 2 থেকে আমি দিয়েছি, হোয়াই ওয়ার দ্য ন্যারেটার্স আইজ সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস, কেন ছিল লেখকের চোখ দুটো সংবেদনশীল ছিল অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস, আলো এবং অন্ধকারে। আরেকটা অথবা দিয়ে ওই প্রশ্নটা দেওয়া আছে, হোয়াট ওয়ার দ্য আইজ অফ দ্য ন্যারেটার, ন্যারেটারের চোখ ইন দ্য আইজ হ্যাভ ইট গল্পে সেন্সিটিভ ছিল, সংবেদনশীল ছিল কিসের ব্যাপারে, কেন সংবেদনশীল আলো এবং অন্ধকারের ব্যাপারে, আর কিসের ব্যাপারে সংবেদনশীল ছিল, দেখো কিসের ব্যাপারে মানে আলোর ব্যাপারে, আর কেন ছিল, যেহেতু তিনি অন্ধ ছিলেন। একসঙ্গে আমরা লিখলাম, দ্য ন্যারেটার্স আইজ ওয়ার, লেখকের চোখ দুটো ছিল সেন্সিটিভ, সংবেদনশীল, অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস, আলো এবং অন্ধকারে, বিকজ, কারণ, হি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, তিনি ছিলেন সম্পূর্ণ অন্ধ। দেখো 6 দাগ, হাউ ডিড দ্য ন্যারেটার নো, কীভাবে লেখক জানলেন যে দ্যাট মানে যে দ্য গার্ল ওর স্লিপার্স, মেয়েটি স্লিপার্স পরে আছে, চটি জুতো পরে আছে, কীভাবে জানলেন? আমরা জানি ওই যে হাওয়াই চটি তার গোড়ালিতে বাড়ি খেয়েছিল বারবার তার হিলে। দেখো ন্যারেটার নিউ, দেখো বলেছিলাম ডিড যখনই উঠে যাবে ভার 2 নম্বরে চলে আসবে, নো এর 2 নম্বর কি নিউ, দ্য ন্যারেটার নিউ দ্যাট যে দ্য গার্ল ওর স্লিপার্স, মেয়েটি স্লিপার্স পরেছিল, ফ্রম দ্য সাউন্ড অফ হার স্লিপার্স, তার স্লিপার্সের সাউন্ড দেখে, কোথায় না স্ল্যাপিং এগেনস্ট হার হিলস, তার হিলসের এগেনস্টে স্ল্যাপিং, চটচট করে বাড়ি হওয়ার কারণে। দেখো এবার 3 নম্বর প্যারা, কোনো কোশ্চেন নেই যেহেতু এটা 3 নম্বর প্যারায়, এখানে কোনো এসিকিউ হবে না। 4 নম্বর প্যারা দেখো দেওয়া আছে, হোয়াট ইজ দ্য ফার্স্ট কোশ্চেন্স, একটাই কোশ্চেন্স কিন্তু 4 নম্বর একটাই লাইন, ওটাই কিন্তু কোশ্চেন। হোয়াট ইজ দ্য ফার্স্ট কোশ্চেন, প্রথম প্রশ্ন কী ছিল, অফ দ্য ন্যারেটার, ন্যারেটারের বর্ণনাকারী, টু দ্য গার্ল, মেয়েটির প্রতি। দ্য ন্যারেটার্স ফার্স্ট কোশ্চেন ইজ, দেখো হোয়াট ইজ দ্য ফার্স্ট কোশ্চেন্স, কী ছিল প্রথম প্রশ্ন, অফ দ্য ন্যারেটার, লেখকের, টু দ্য গার্ল, মেয়েটির প্রতি। দ্য ন্যারেটার্স ফার্স্ট কোশ্চেন ইজ, দ্য ন্যারেটার্স ফার্স্ট কোশ্চেন ইজ, মেয়েটির ন্যারেটারের প্রথম কোশ্চেন ছিল হয়, ইফ সি ওয়াজ গোয়িং অল দ্য ওয়ে টু দেরা, লক্ষ্য করো কী হচ্ছে এখানে ছিল, আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেরা, এখানে যখনই প্রশ্নটা করেছিল আই আক্স, এটা ন্যারেশন চেঞ্জ হয়ে গেল, কিন্তু তুমি কিন্তু সরাসরি লিখতে পারো না যে তুমি, প্রথম প্রশ্নটা ছিল তুমি কি দেরা পর্যন্ত যাচ্ছ, বলতে পারো না সে কি দেরা পর্যন্ত যাচ্ছে, এভাবে তোমাকে বলতে হবে, ন্যারেশন চেঞ্জ হয়ে যাচ্ছে। যারা ন্যারেশন সম্পর্কে যদি তোমাদের ভালো আইডিয়া থাকে তাই তোমরা ভালোই বুঝতে পারবে। দ্য ন্যারেটার্স ফার্স্ট কোশ্চেন ইজ, লেখক বর্ণনাকারীর বা লেখকের প্রথম প্রশ্ন ছিল, ইফ, আমরা এবার ইফ কনজাংশন হয় দিয়ে আমরা উল্টে দেবো, সি ওয়াজ গোয়িং অল দ্য ওয়ে টু দেরা, সি ওয়াজ গোয়িং হয়ে যাবে। আমরা জানি ন্যারেশনের ইজটা 2 নম্বরে হয়ে যায়, ভার্ব 1 নম্বরে থাকলে 2 নম্বরে যায়, এখানে আর ছিল 1 নম্বরে, 2 নম্বরে যাবে ওয়াজ, সি ওয়াজ গোয়িং অল দ্য ওয়ে টু দেরা। 5 নম্বর, হোয়াই ওয়াজ দ্য গার্ল স্টার্টলড হোয়েন সি এন্টার্ড দ্য ট্রেন, হোয়াই ওয়াজ দ্য গার্ল স্টার্টলড, কেন মেয়েটি ঘাবড়ে গিয়েছিল যখন, যখন সি এন্টার্ড দ্য ট্রেন, যখন সে ট্রেনে ঢুকলো, প্রবেশ করলো, তখন সে ঘাবড়ে গেল কেন, ওই যে লেখকের গলার শব্দ শুনে, কারণ সে বুঝতে পারেনি কেউ এখানে আছে। দ্য গার্ল ওয়াজ স্টার্টলড, মেয়েটি ঘাবড়ে গিয়েছিল, অন হিয়ারিং দ্য ভয়েস, শব্দ শোনার পর, অফ দ্য ন্যারেটার, লেখকের শব্দ শোনার পর সে ঘাবড়ে গিয়েছিল। এবার ধরে নেবো, এটা লিখে নেবো, সি ডিড নট এক্সপেক্ট, সে আশা করেনি, এনিবডি, কাউকে, আদার দ্যান হারসেলফ, নিজেকে ছাড়া সে কাউকে এখানে আশা করেনি, টু বি প্রেজেন্ট ইন দ্য কম্পার্টমেন্ট, এই কম্পার্টমেন্টে উপস্থিতি অন্য কাউকে আশা করি, মানে সে ভাবিনি যে অন্য কেউ এখানে থাকতে পারে, সে ভেবেছে আমি একাই এখানে আছি। দেখো 9 দাগ, দ্য গার্ল ডিড নট নোটিস দ্য ন্যারেটার, মেয়েটি লক্ষ্য করেনি বর্ণনাকারীকে, হোয়াট রিজন, কী কারণ, ডিড দ্য ন্যারেটার গিভ ফর দিস, এ ব্যাপারে, ফর দিস এ ব্যাপারে লেখক কোন কারণ দিলেন, যে মেয়েটি আমাকে দেখতে পায়নি, লেখক কোন কারণ দিলেন, ওই যে লেখক তো জানেন না যে মেয়েটি অন্ধ, লেখক মনে করেছিলেন আমি অন্ধকার কোনায় হয়তো বসে আছি, ওটাই লিখব। দ্য ন্যারেটার সেড দ্যাট,
বর্ণনাকারী বললেন যে দ্য গার্ল ডিড নট নোটিস হিম, মেয়েটি তাকে দেখতে পায়নি, বিকজ কারণ হি মাস্ট হ্যাভ বিন সিটিং, তিনি অবশ্যই বসেছিলেন ইন এ ডার্ক কর্নার, একটা অন্ধকার কোণায়। 6 দাগ, হোয়াই ডু পিপল উইথ গুড আইসাইট ফেল টু সি হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম? ভালো দৃষ্টিসম্পন্ন মানুষরা তাদের চোখের ঠিক সামনে যা থাকে তা দেখতে পায় না কেন? ভালো দৃষ্টিসম্পন্ন মানুষরা, পিপল উইথ গুড আইসাইট, ভালো দৃষ্টিসম্পন্ন মানুষরা ফেল ব্যর্থ হয়, টু সি দেখতে পায় না, হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ ইট, তাদের চোখের সামনে যা থাকে তা দেখতে পায় না কেন? দেখো, দ্য ন্যারেটার থিঙ্কস দ্যাট, লেখক মনে করেন যে পিপল উইথ গুড আইসাইট, ভালো দৃষ্টিসম্পন্ন মানুষরা হ্যাভ টু মাচ টু টেক ইন, তাদের অনেক কিছু দেখতে হয়, অ্যান্ড হেন্স, এবং তাই ফেল টু সি হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম, তাই তাদের চোখের ঠিক সামনে যা থাকে তা তারা দেখতে ব্যর্থ হয়, হেন্স ফেল ব্যর্থ হয় টু সি দেখতে হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম, ঠিক তাদের চোখের সামনে যা থাকে। 11 দাগ, হোয়াট ডু ব্লাইন্ড পিপল টেক ইন? হোয়াট ডু ব্লাইন্ড পিপল টেক ইন, অন্ধরা কী নিয়ে ভাবিত হয়? অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটার, লেখকের মতে, লেখকের অনুযায়ী বা লেখকের মতে, অফ দ্য স্টোরি দ্য আইজ হ্যাভ ইট গল্পের লেখকের মতে, ব্লাইন্ড পিপল টেক ইন অনলি দ্য এসেন্সিয়ালস, অন্ধ মানুষরা শুধু গ্রহণ করে শুধু তাদের অপরিহার্য জিনিসটুকু, প্রয়োজনীয় জিনিসটুকু। হোয়াট এভার রেজিস্টার্স মোস্ট সিগনিফিক্যান্টলি অন অল দেয়ার সেন্সেস এক্সপেক্ট ভিশন, অর্থাৎ যা দর্শন ইন্দ্রিয় ছাড়া অন্য সব ইন্দ্রিয় গুরুত্বপূর্ণ হিসেবে ধরা পড়ে, সিগনিফিক্যান্টলি গুরুত্বপূর্ণভাবে, তাৎপর্যপূর্ণভাবে ধরা পড়ে, অন অল দেয়ার সেন্সেস, তাদের সমস্ত সেন্সগুলো, ইন্দ্রিয়গুলো, এক্সপেক্ট ভিশন, অর্থাৎ দৃষ্টি ছাড়া তাদের অন্য যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেগুলো তারা সেগুলো গুরুত্বপূর্ণ হিসেবে ধরা পড়ে। আলোচনা করব এর পরের দিন, আমরা এর পরের অংশ দেখব। তোমরা এর পরবর্তী ভিডিও পার্ট 2 ভিডিওটা তোমরা দেখো।